তো আজকে একজন লিডার বলতেছিল যে ছাত্র শিবির নাকি ডাকসুতে কখনো অংশগ্রহণ করে নাই, একজন মিডিয়াতে বলে ফেলতেছে, একজন একটা নির্দিষ্ট সংগঠনের লিডার। আমার ওনাকে বলতে ইচ্ছা করছিল যে 1977-এ ছাত্র শিবির গঠিত হওয়ার পর থেকে 77 পরবর্তী 79 বা 80 82 বা 90 যে কয়টা ডাকসু হয়েছে প্রত্যেকটা ছাত্র শিবিরের প্যানেল ছিল। আপনি করছেন কেমনে একটু পরপর সাদিক কাইম পাকিস্তানি স্লোগান দিতে হয় সে চিন্তা করছেন, আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে হয় ঠেকাইতে হয় সে চিন্তা করছেন। দিন শেষে আপনার স্কুলে কাজ নাই, আপনার কলেজে কাজ নাই, আপনার রিক্রুটমেন্ট বাড়ে না, একটা কমিটি বহুদিন টিকে থাকে, আপনি এটা নিয়ে ভাবেন না কেন? ভাই আমি নিজেকে নিয়ে ভাবি না। ছাত্র শিবিরের নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন? 10টা কেস, 5টা কেস, 3টা কেস, এই 10টা কেসের কারণে শিবির ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করতে পারবে না। অভিযোগ দেন, আমি ডিল করি, লিগালি ডিল করি, ফর্মালি ডিল করি, সেটা করবেন না। আপনার খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবেন, ট্যাগিং ফ্রেমিং না, আয়সা মব ক্রিয়েট করে তাকে থামাই দেওয়া না, আয়সা তাকে এটা করতে পারবে না, প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, ওটা তার রাইট নাই, ওখানে ঢুকতে পারবে না, আমরা কয়জন একমত হইলাম, চুক্তি হইলাম, সে রাজনীতি করতে পারবে না, এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না। আজকে বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি এবং শিক্ষা গবেষণার পরিবেশ। খুবই ক্রিটিক্যাল একটা টার্ম ইউজ করা হয়েছে এই জায়গায়, যে ছাত্র রাজনীতিকে শিক্ষা গবেষণা পরিবেশের সাথে কানেক্ট করানোর চেষ্টা করা হয়েছে, যেখানে আমরা কখনো কখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয় পরিসরে শিক্ষা এবং গবেষণা পরিবেশ নষ্ট হওয়ার পিছনে রাজনীতি ইটসেলফ একটা বড় কারণ হয়ে দাঁড়াইছে, আবার কখনো কখনো কোথাও কোথাও সহযোগী হয়েছে। তো সেদিক থেকে আজকের এখানে কানেক্ট করানোর কারণে আমাদের কাছে মনে হয় যে এটা অ্যানালাইসিস করা দরকার, যে কখন কোন পরিসরে থাকলে পরে ছাত্র রাজনীতি শিক্ষা এবং গবেষণার স্বাভাবিক পরিবেশের জন্য সহযোগী হয়, আবার কোন কোন ফ্যাক্টর হঠাৎ করে হাজির হওয়ার কারণে এটা একটার বিপরীত হয়ে যায়। আমরা এটা একটু অ্যানালাইসিস করব। প্রথমত যে ব্যাপার, আমরা অনেক সময় দেখি যে হচ্ছে, আমরা এবারও দেখেছি ডাকসু করতে হবে তাই আমাকে রিয়েট নিতে হবে, এবারও দেখেছি তার কোনো কারণ নাই, ডাকসু করতে হবে তাই পরীক্ষার হলে গিয়ে আমি খাতা 1 লাইন লিখে জমা দিয়ে চলে আসবো। অনেককে দেখেছি 5 আগস্টের পরেও এই যে রিয়েট নেওয়ার প্রবণতা, ছাত্রত্ব ধরে রাখার প্রবণতা, এবং আমি অনেক দিন ছাত্র থাকবো এই প্রবণতা। কারো পলিটিক্যাল চ্যালেঞ্জ ছিল, সেটা আমি উইথ রেসপেক্ট এক পাশে রাখলাম, কিন্তু পলিটিক্যাল চ্যালেঞ্জ না থাকা সত্ত্বেও ছাত্রত্ব ধরে রাখবো, আমি কোনোরকম টিকে থাকবো, দীর্ঘদিন অপেক্ষা রাখবো, এটা একটা ইন্টারনাল বাজে প্র্যাকটিস। এই প্র্যাকটিস থেকে প্রত্যেকটা সংগঠনকে উত্তরণ করতে হবে। এগুলো হলো সংগঠনগুলোর নিজেদের দায়, যে হচ্ছে আমরা সংগঠনগুলোর নিজেদের মধ্যে ভালো প্র্যাকটিস এটা আনতে পারি নাই, যে আমাদের প্র্যাকটিসটা এমন হবে আমি একসাথে কাজও করতে থাকবো সাংগঠনিক পরিসরে, আমার পড়াশোনাও চলবে। একটা শিক্ষার্থী আমার শাখার সভাপতি যেমন হবে, সে তার ফলাফলে টপ রেজাল্টও করবে, সে গোল্ড মেডেলও পাবে, সে টপ পোস্ট রেজাল্টও করবে। তার একাডেমিক রেজাল্ট এবং সাংগঠনিক কাজ এমন হবে না কাউকে এসে বলতে হবে যে সাংগঠন পরিচালনা আর রেজাল্ট দুটো বিপরীত। এটা খুবই কঠিন, ক্লাস থাকে, ল্যাব থাকে, পরীক্ষা থাকে, একসাথে এটা পরিচালনা কঠিন। সংগঠনকে এভাবে পরিচালনা করা উচিত না, নিজেদের সংগঠনকে প্রয়োজনে রিফর্ম করা উচিত, সাংগঠনিক কার্যক্রমগুলোকে প্রয়োজনে রিডিজাইন করা উচিত, যে কিভাবে করলে পরে একজন শিক্ষার্থী আমার সংগঠনে থাকবে এবং সংগঠন পরিচালনার পাশাপাশি তার রেজাল্টও ভালো থাকবে। এটা নিজেদের প্র্যাকটিস। শুধুমাত্র অন্যদের, আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো একটা বাজে অভ্যাস আছে, মঞ্চে দাঁড়ায় খালি আরেকজনের দোষ দেয়, প্রশাসনের দোষ, অমুকের দোষ, তমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, তাই এই সমস্যা, কিন্তু আমার কি সমস্যা এটা আমি আলোচনা করি না। তা আমার নিজের সংগঠনের আলোচনাটা নিজেদের করতে পারা দরকার। আমার বাজে প্র্যাকটিস কি? সেকেন্ড হচ্ছে, অনেকগুলো সংগঠনের একটা বাজে প্র্যাকটিস আছে, যে ভালো পরিবেশ থাকা সত্ত্বেও তিনি শুধু আরেকজনের ট্যাগিং ফ্রেমিংয়ে তিনি ব্যস্ত থাকবেন, নিজের পর্যালোচনা করবেন না। আমি কিছুদিন আগে বলছিলাম, বেশ কয়েকটা বন্ধু সংগঠন, বামপন্থী সংগঠনের সাথে আলোচনা করছিলাম, একজনকে বলছিলাম যে ভাই, আপনি 5 আগস্টের পর থেকে ওপেন স্পেসে যে পরিমাণ শিবির নিয়ে আলোচনা করছেন, অ্যানালাইসিস করছেন এবং এন্টি শিবির মিছিল প্রোগ্রাম করছেন, ঠিক তার অর্ধেক পরিমাণ সময় যদি দিতেন, আপনার রিক্রুটমেন্ট অন্তত 50% বাড়তো, কয়েকটা স্কুলে আপনার কাজ বাড়তো, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি করছেন কেমনে একটু পরপর সাদিক কাইম পাকিস্তানি স্লোগান দিতে হয় সে চিন্তা করছেন, আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে হয় ঠেকাইতে হয় সে চিন্তা করছেন। দিন শেষে আপনার স্কুলে কাজ নাই, আপনার কলেজে কাজ নাই, আপনার রিক্রুটমেন্ট বাড়ে না, একটা কমিটি বহুদিন টিকে থাকে, আপনি এটা নিয়ে ভাবেন না কেন? ভাই আমি নিজেকে নিয়ে ভাবি না। আমরা ছাত্র শিবির এটা একটা উল্টা স্ট্যান্ড নিছি। আমরা চিন্তা করেছি কে আমার বিরোধিতা করলো কে করলো না এটা ম্যাটার করবে না, আমি বরং ছাত্র রাজনীতি আমি তাকে কি সেল করতে চাই। ভাই রে ভাই, একটা শিক্ষার্থী কেন আমার কাছে আসবে, তাকে আমি কি দিচ্ছি? ভাই তুমি আসো, আমার কাছে এই রিসোর্স আছে, আমি তোমাকে এটা ফরওয়ার্ড করবো, তুমি আমার রিসোর্সকে, তোমার ক্যারিয়ার ডেভেলপ হবে, ফিউচার তুমি এটা করো, তোমার আমি দেখাইতে চাই, এক্স্যাক্টলি এটা দেখাইতে হবে। আরেকজনের বিরোধিতা করবো সেজন্য তুমি আসবা, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঠেকা পড়ে নাই আপনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আসবে যদি এখানে আসলে পরে সে ভালো কিছু পায়। আপনি ইলেকশন করবেন, আপনি বড় বড় বক্তৃতা দিবেন, আপনি রাজনৈতিক এজেন্ডাকে হাজির রেখে আপনাকে লিডার বানাবেন, সেজন্য আপনার সেবা দাস করার জন্য কেউ আসে নাই।
আরেকটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে রাজনৈতিক দল একটু বড় হওয়ার পরে চিন্তা করি সুপিরিয়র প্ল্যাটফর্মকে কেমন সেবা করা যায়। শুধু একটা বিশেষ প্ল্যাটফর্মকে সুপিরিয়র বানানো এবং তাকে ফলো করা, তিনি যা বলবেন তাই হবে, আপনার কর্মীদের মূল্যায়ন থাকবে না। এখান থেকে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ইন্টারনাল রিফর্ম করা উচিত। না, এটা হবে না। আমার কর্মীরা যারা আসবে তারা এম্পাওয়ার্ড ফিল করবে, তারা যা বলবে তাই হবে, তারা নিজেরা এম্পাওয়ার্ড ফিল করবে। তারা আমার পিছনে ঘুরবে বা আমি তাকে নিয়ে ঘুরবো, আমি নিজে নেতা হওয়ার জন্য এই প্র্যাকটিস থাকবে না, বরং তারা আমাকে কারেকশন দেবে। আমরা ছাত্র শিবিরে একটা প্র্যাকটিস করি, প্রত্যেকটা প্রোগ্রামের পরে দাঁড়ায় বলি, ভাই আমার বিরুদ্ধে আজকে আপনাদের আমার ব্যাপারে কোনো কনসার্ন আছে কিনা। এটা আমাদের টার্ম হচ্ছে এহতেসাব, বাংলা বলে পর্যালোচনা, যে বলি যে আমাদের ব্যাপারে কোনো পর্যালোচনা আছে কিনা বলেন। সভাপতি নিজে দাঁড়ায়, প্রোগ্রাম শেষে দাঁড়ায় বলে কোনো পর্যালোচনা আছে কিনা। সে নোট নাই, সভাপতির বিরুদ্ধে আজকে উপস্থিত কর্মীরা 20টা অভিযোগ দিছে, নোট নিয়ে সংশোধন করার চেষ্টা করে। নিজেরা রিফর্ম করি, এটা কাজে লাগবে নিজেরা রিফর্ম হলে। তারপরে হচ্ছে আর একটা ব্যাপার, যে আমাদের কম্পিটিশনটা হওয়া উচিত আদর্শিক। ডেমোক্রেটিক পরিবেশে সব সংগঠন একমত হবে এটা আশা করা উচিত না। ডেমোক্রেটিক পরিবেশে প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা মতামত থাকবে, এটাই সৌন্দর্য। সেজন্য এক এক সংগঠনের সাথে আরেক সংগঠনের দ্বিমত থাকবে, এটা হবে খুবই গঠনমূলক। ট্যাগিং ফ্রেমিং না, আয়সা মব ক্রিয়েট করে তাকে থামাই দেওয়া না, আয়সা তাকে এটা করতে পারবে না, প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, ওটা তার রাইট নাই, ওখানে ঢুকতে পারবে না, আমরা কয়জন একমত হইলাম, চুক্তি হইলাম, সে রাজনীতি করতে পারবে না। এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না। আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যান, আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে থামান। আপনি তার বিরুদ্ধে, যেমন ছাত্র শিবিরের বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন। 10টা কেস, 5টা কেস, 3টা কেস, এই 10টা কেসের কারণে শিবির ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করতে পারবে না, অভিযোগ দেন, আমি ডিল করি, লিগালি ডিল করি, ফর্মালি ডিল করি। সেটা করবেন না, আপনার খালি হচ্ছে শুধু এজেন্ডা হাজির করবেন। তো আজকে একজন লিডার বলতেছিল যে ছাত্র শিবির নাকি ডাকসুতে কখনো অংশগ্রহণ করে নাই, একজন মিডিয়াতে বলে ফেলতেছে, একটা নির্দিষ্ট সংগঠনের লিডার। আমার ওনাকে বলতে ইচ্ছা করছিল যে 1977-এ ছাত্র শিবির গঠিত হওয়ার পর থেকে 77, পরবর্তী 79 বা 80, 82 বা 90 যে কয়টা ডাকসু হয়েছে প্রত্যেকটা ছাত্র শিবিরের প্যানেল ছিল। কিন্তু তিনি হঠাৎ করে একটা মিথ্যা হাজির করলেন মিডিয়ার সামনে। এভাবে মিথ্যা ফ্রেমিংগুলো থেকে সরে আসতে হবে। এই তথ্য নির্ভর সঠিক তথ্য বলে কম্পিটিশন আসেন, তাইলে সঠিক কাজটা হবে। এরপরে আসি ফাইনাল যেটা, সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটা ভয়হীন পরিবেশ তৈরি করা, নিরাপদ পরিবেশ তৈরি করা। আপনি খালি আরেকজনকে ট্যাগিং দেন যে সে অমুক দল এটা করে কেন, কিন্তু আপনি যে আরেকজনকে ভয়ের পরিবেশ তৈরি করেন, যে সে শিবির করে কেন, সে বাম করে কেন, সে ছাত্রদল করে কেন, তাকে উল্টা ট্যাগ দেন, তাকে কর্নার করার চেষ্টা করেন। এই নীতি করলে আপনার রাজনীতি হয়তো 5 দিন টিকবে, 5 ঘন্টা আপনি জয়ী হবেন, 10 ঘন্টা জয়ী হবেন, 1 বছর পরে গিয়ে শিক্ষার্থীরা আপনাকে লাল কার্ড দেখাবে, আপনার পক্ষে আসবে না। এবং এটাই হয়েছে অনেক সংগঠনের ক্ষেত্রে, রিক্রুটমেন্ট অফ, শিক্ষার্থীরা আসে না, সারা দেশে কোনো কাজ নাই, নির্দিষ্ট জায়গায় 10-15 জন খালি হচ্ছে, আমরা কাজ করতে থাকি। এখান থেকে সবাই রিফর্ম করি, একটু ভাবি নিজেদের। তারপর সর্বশেষ কয়েকটা ব্যাপার বলা দরকার। রাজনীতি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে থাকে না। আসলে আমরা ছাত্র সংগঠন সব আমরা রিফর্ম হয়ে গেলাম, কিন্তু শিক্ষকরা আল্লাহর রহমতে রাজনীতি চালাই গেল। বিশ্ববিদ্যালয়ে কখনোই সঠিক রাজনীতি তার ফিরবে না। কেন জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কিছু কমিটি হয়, এই কমিটি, ওই কমিটি, এই কমিটি, বিভিন্ন কমিটি হয়। কমিটিতে চান্স পায় কারা? যারা ওই যে নির্দিষ্ট ওই যে অ্যাপয়েন্টেড লোকজনের দল মেনটেন করবে। আপনি তো কমিটিতে চান্স পাবেন না। আপনি কমিটিতে চান্স পাবেন, কমিটি মিটিং হবে, বিভিন্ন বাজেট পাবেন, আপনি উপকৃত হবেন, আপনার আয় ইনকাম বাড়বে, আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন। আপনি প্রফেসর কেমনে হবেন বা অ্যাসোসিয়েট প্রফেসর, প্রমোশনটা যদি পলিটিক্যালি নির্ভর করে, অথবা আপনি একটা কমিটিতে চান্স পাবেন কিনা সেটাও আপনি কোন দল করেন সেটার উপর নির্ভর করে, অথবা আপনি প্রভোস্ট হবেন কিনা, আপনি হাউস সিটার হবেন কিনা, আপনি ডিবেটিং ক্লাবে কনভেনর হইতে পারবেন কিনা, আপনি ছোট্ট একটা জায়গায় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কোঅর্ডিনেটর হতে পারবেন কিনা। শিক্ষকদের জন্য এই মিনিমাম নিয়োগে যদি পলিটিক্স নির্ভর করে, তাহলে সে শিক্ষক ওই ছাত্র সংগঠন, ক্ষমতাসীন দলের লেজুরভিত্তিক সংগঠন যেটা বলবে তাকে সিট দিতে বাধ্য হয়ে যায়। তখন সে বলে, বাবা আসো, তোমরা যা বলবা সিট দিব, তুই মারামারি করার সমস্যা নাই। আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের এক সেক্রেটারিয়েট মেম্বার মিফতাহুল মারুফকে জিয়া হলে জঙ্গি ট্যাগ দিয়ে সারা রাত পিটায়ে সেই তৎকালীন সময়ে জিয়া হলের প্রবোস তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে। এ হচ্ছে প্রবোসের আচরণ। সারা রাত টর্চার করছে, বাঁচাবে তো দূরের কথা, এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে প্রশাসন নিজেরা বাদী হয়ে। মহসিন হলে রাকিব ভাইকে শিবির করতো, এই জন্য তাকে সারা রাত পিটাইছে ছাত্রলীগ। পিটাইতে রক্তাক্ত করে মুখ দিয়ে রক্ত বমি করতেছে। এক পর্যায়ে বলে যে, ভাই আমাকে পানি দাও, আমি মনে মারা যাবো। ছাত্রলীগের নেতা তখন বোতলে করে পেস্টাপ করে নিয়ে এসে বলেছে, পেস্টাপ খা। প্রভোস এসে বলে যে, একটু তাড়াতাড়ি মা জাম, পিটায় নাও, এরপর থানায় দিয়ে আসতেছি। প্রভোস গিয়ে থানায় দিয়ে আসছে। এ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নগ্ন আচরণ। এটা যদি চলতে থাকে, শিক্ষকরা যদি, আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের শিক্ষকরা আবারও কেন যেন একটা মেরুকরণে চলে যাচ্ছেন, কেন যেন চিন্তা করছেন আমি আগামী বছর কেমনে প্রভোস্ট হবো, কেমনে এটা হবো, কেমনে অমুক কমিটিতে ঢুকবো, কেমনে এটা করবো। তাহলে শিক্ষকদের নৈতিকতা যদি এ লেভেলে থাকে, ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেল, সব ঠিক হতে চাইলে আমরা ঠিক করতে পারবো না। এজন্য এই যে বলা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষার পরিবেশ ঠিক করতে হবে,
প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষকদের নিজেদেরকে বুঝতে হবে, আপনি প্রফেসর হয়েছেন, আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, এরপর আপনার রিজিক নিয়ে টেনশন করা উচিত না, আপনার সৎ হওয়া উচিত, আপনার রিজিকের জন্য অন্য কারো ক্ষতি করা উচিত না, কারো জীবনের ক্ষতি করা উচিত না। আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপদ কেরিয়ার, শিক্ষক হওয়ার পরও যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে, আপনি যদি অনৈতিকতার পথ অবলম্বন করেন, আপনার জন্য লজ্জা। আপনি একটা নিরাপদ কেরিয়ার হওয়ার পরও আপনি শিক্ষার্থীদের ক্ষতি করছেন। আপনি অন্তত এই পর্যায়ে এসে আপনার সৎ হওয়া উচিত। শিক্ষকেরা সৎ হইলে তারপরে শিক্ষার্থীরা, আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি, আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ, দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ, ভালো অ্যাপ্রোচ, থার্ড হচ্ছে যারা রাজনীতি করতে চাইবেন না তাদের প্রতি রেসপেক্টফুল বিহেভিয়ার, তাদেরকে নিয়ে কোনো কমেন্ট না করা, তাদেরকে তার স্পেসটা ছেড়ে দেওয়া, বরং তাকে বেনিফিটেড করতে পারার সে অ্যাপ্রোচ থাকা। সর্বসাগরে আমরা চেষ্টা করলে সুন্দর পৃথিবীটা গড়তে পারবো। আমি নিজে নগ্ন হইলে, নিজে খারাপ হইলে, নিজের দৃষ্টিভঙ্গি না পাল্টারে, নিজেরা চেঞ্জ না হলে, সারাক্ষণ ট্যাগিং ফ্রেমিং দিয়া আপনি নিজে কখনো জিতবেন না, আমি নিজে কখনো জিতবো না, বরং অন্যরাই জিতবে, আপনি অলওয়েজ কর্নার্ড হবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে মিলে সাথে নিয়ে সত্যিকারের এই ক্যাম্পাসটা সত্যিকার অর্থে গড়বার তৌফিক দিক, শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখার তৌফিক দিক। ছাত্র শিবির জায়গা থেকে আমি কমিটমেন্ট দিচ্ছি, এই যা আলোচনা করছি ইতিবাচক কোনো কমিটমেন্ট আমার দ্বারা ব্রেক হবে না, নেতিবাচক কোনো কাজ আমার দ্বারা হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।